ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য এমন একটা ড্রামা তামিল মুভি নিয়ে এসেছি যা বলার বাইরে। আর মুভি শেষে এমন একটি ধামাকা টুইস্ট বেরিয়ে এসে যা সবাইকে অবাক করে দেবে। তো চলুন দেরি না করে আমরা মুভির মূল কাহিনীতেই চলে যাই। তো আমরা মুভির শুরুতে দেখতে পাই গ্রামে সুষমা নামের একটি মেয়ের বিয়ে হচ্ছে। শহর থেকে তার বন্ধুরা সবাই এসেছে সেই বিয়েতে। সেখানে আমাদের আজকের নায়ক প্রভুকে দেখা যায়। তো তার বন্ধুরা সবাই মিলে তার বাড়িতে আসলে সুষমা তাদেরকে নিয়ে এসে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। তো সেখানে হাফ প্যান্ট পরা একটি মেয়েকে দেখে তার বাবা তো একদমই রেগে যায়। তো মেয়েটি বলে, আঙ্কেল এগুলো শহরে অ্যাভেলেবেল চলে, এগুলো শহরের জন্য কোনো ব্যাপার না। ও বিয়ে বাড়িতে হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ির ছাদে চলে যায়। তো সেখানে গিয়ে দেখে এক সুন্দরী মেয়ে। তো এটি হচ্ছে আমাদের আজকের মুভির মূল নায়িকা। তার নাম হচ্ছে সুন্দরী। তো প্রভু তো বুঝতে পারে না এটি মেয়ে নাকি পরী। তো সে এক দৃষ্টিতে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে এবং হাসতে থাকে। তো প্রভু নিচে এসে তার বান্ধবী সুষমাকে টেনে ধরে নিয়ে যায় সেই বাড়িতে, যে বাড়ির ছাদে সেই সুন্দরীকে দেখেছিল। তো প্রভু তাদের বাড়িতে গিয়ে নেট প্রবলেম বলে তাড়াহুড়ো করে ছাদের মধ্যে উঠে যায়। ছাদে উঠে যায়, তাকে চারপাশ খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই সুন্দরীকে খুঁজে পায় না। সেই মনে মনে ভাবতে থাকে, এটা হয়তো আমি পরী দেখেছি। তো নিচে আসলেই দেখে হঠাৎ করে সুন্দরী সেখানে দাঁড়িয়ে আছে। প্রভু অবাক হয়ে যায় এবং সুন্দরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। সুন্দরী সেটা বুঝতে পেরে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। প্রভু তার নেট প্রবলেম বলে সে তার পিছন পিছন ছাদে চলে যায় এবং তাকে মন ভরে দেখতে থাকে। সুন্দরী সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়, কিন্তু প্রভু তো ছেড়ে দেওয়ার পাত্র না। সুন্দরী যেখানে যেখানে যায় সেও তার পিছন পিছন হাঁটতে থাকে, আটার মতো লেগে থাকে। তো প্রভু সহ তার বন্ধুরা সবাই মিলে তারা একদিন মদ খাচ্ছিল। তো প্রভু মদ খেয়ে টালি হয়ে বলে, আমি আমার বউ এই গ্রামে পেয়ে গেছি, আমি যদি বিয়ে করি তাহলে সুন্দরীকে বিয়ে করব। আমি সবসময় তাকে কল্পনা করি সে আমার বউ হবে। তো সে সুন্দরীকে কল্পনা করতে করতে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে সুন্দরী এসে তাকে ডাকতে থাকে, বলছে, তুমি এখানে ঘুমাচ্ছ? তোমার বন্ধুরা সবাই তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। সেইভাবে হয়তো সে কল্পনা করতেছে, তাই সে দেরি না করে ওটা মাত্রই সুন্দরীকে কিস করে দেয়। সুন্দরী তো রেগে মেগে একদম তাকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায় এবং তার বাবাকে সব ঘটনা বলে দেয়। তার বাবা সুস্মিতার বাবাকে সব ঘটনা খুলে বলে, কারণ সুস্মিতার বাবা হচ্ছে গ্রামের প্রধান। তো সুষমার বাবা বলে, আমি প্রভুর সাথে সুন্দরীকে বিয়ে দিতে চাই। যেহেতু প্রভু সুন্দরীকে অনেক পছন্দ করে এবং খুব ভালোবাসে, সেই সুন্দরীকে বিয়ে করতে চাই। তাই আমি তারা দুজনকে বিয়ে দিতে চাই। আর প্রভু অনেক টাকার বেতন পায়, তার চাকরিও খুব ভালো। প্রভুর সাথে তোমার মেয়ের বিয়ে হলে তোমার মেয়ে অনেক সুখে থাকবে। আর প্রভু যেহেতু অনাথ, তার দায়িত্বটা আমি নিতে চাই। তুমি রাজি আছো কিনা বলো, তাহলে আমি সুষমার সাথে তার বিয়েটাও সম্পন্ন করতে চাই। তো সুন্দরীর বাবা রাজি হয়ে গেলে সুষমার সাথে তাদের বিয়েটা সম্পন্ন করা হয় এবং পরের দিনই প্রভু সুন্দরীকে নিয়ে তাদের বাসায় চলে যায়। সুন্দরী তো এত বড় বাসা দেখে একদম অবাক হয়ে যায় এবং প্রভু থেকে জিজ্ঞাসা করে, এত বড় বাসা তোমার? প্রভু বলে, আজ থেকে এটা আমাদের। আজ তাদের ফুলসজ্জা রাত, কিন্তু প্রভু যখনই সুন্দরীকে ধরতে যায় তখনই সুন্দরী ঝটকা খেয়ে সেখান থেকে উঠে যায়। প্রভু বলে, কোনো সমস্যা নাই, আসলে তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি। যখনই তোমার মন চাইবে তখনই হবে, আমি এখন পাশের রুমে গিয়ে ঘুমাচ্ছি। তো সুন্দরীর প্রভুর কথাটা খুব ভালো লাগে। তো পরের দিন সকালে প্রভু অফিসে যাওয়ার সময় সুন্দরীর রুমে আসে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। তাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাচ্ছে না। এক সময় ছাদে গিয়ে দেখে সে ছাদের এক কোণায় বসে থাকে। প্রভু কি হয়েছে জিজ্ঞাসা করলে সেই বলে, আমার এখানে কিছুই ভালো লাগছে না, গ্রামের কথা খুব মনে পড়ছে, আর বদ্ধ পরিবেশে আমার কিছুই ভালো লাগছে না। তো প্রভু ব্যাপারটা বুঝতে পারে, তাই সে অফিসে যাওয়ার সময় তার এক বান্ধবীর কাছে নিয়ে যায় এবং সুন্দরীকে তার সাথে পরিচয় করে দেয় এবং বলে তার বাসায় রাখার জন্য। তার একা একা কিছুই ভালো লাগছে না, তাই তোমার কাছে নিয়ে এসেছি। আমি অফিস থেকে আসলে ওকে নিয়ে যাব। তার বান্ধবী বলে, কোনো টেনশন নেই, তুই চিন্তা করিস না, নিশ্চিন্তে তুই অফিসে চলে যেতে পারিস। তো অনিতা আর সুন্দরী হাঁটতে হাঁটতে সুন্দরীর বাসায় আসে। সুন্দরীর বাসায় এসে অনিতার সাথে অনেক কথাবার্তা বলে।
তো কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে সুন্দরীর কাছ থেকে অনিতা কাল রাতের কথা জিজ্ঞাসা করলে সুন্দরী কিছুই বলতে পারে না এবং তার মুখ লাল হয়ে যায়। অনিতা বুঝতে পারে যে কাল রাতে তাদের মধ্যে কিছুই হয়নি। তাই অনিতা সুন্দরীকে বোঝাতে থাকে যে বিয়ের পরে স্বামী স্ত্রীর জন্য বাসর রাতটা অনেক মধুর একটা রাত, যা তোমাদের এমনি কাটিয়ে দিয়েছ। এই রাতটা দিয়ে স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা তৈরি হয়, যা তোমরা করনি। এভাবে কাটতে থাকলে তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, তোমাদের সংসার জীবন সুখী হবে না এবং তোমার কিছু ভালো লাগবে না, একজনের প্রতি আরেকজনের কোনো টান থাকবে না, যা একদমই ভালো নয়। সুন্দরী অনিতার কথা বুঝতে পারে এবং তাই সে প্রভু আসার আগে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে থাকে। প্রভু আসলে মাত্র সুন্দর করে হাসি মুখে দরজা খুলে দেয়। প্রভু সুন্দরীকে দেখে তো একদম অবাক হয়ে যায়। প্রভু সুন্দরীর হাতে এক কাপ কফি খেতে চায়। সুন্দরী বলে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি এক্ষুনি আপনার জন্য কফি নিয়ে আসতেছি। প্রভু তো কথাটা শুনে নাচতে নাচতে ফ্রেশ হতে চলে যায়। এসে সুন্দরীর জন্য অপেক্ষা করতে থাকে আর মনে মনে ভাবে সুন্দরী তাকে আজকে সুন্দর করে একটা রাত উপহার দেবে। প্রভু কফি খাওয়ার সময় হঠাৎ করে তাদের কলিং বেলটা বেজে ওঠে। প্রভু মনে মনে বলে, শালা এখন আবার কে এলো এ সময়। দরজা খুলে দেখতে পায় তার বন্ধু রিতেশ এসেছে। সেই প্রভুর কাছ থেকে গেমের সিডি নিতে এসেছে। প্রভু সুন্দরীর সাথে রিতেশের পরিচয় করিয়ে দেয়। সুন্দরীকে দেখে রিতেশ তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং কুনজর দিতে শুরু করে। আর প্রভু আসলে তার কাছে বলে, আমি যদি সেদিন বিয়ে বাড়িতে যেতাম তাহলে সুন্দরী আজ আমার বউ হতো, তাকে আমি বিয়ে করে নিতাম। রিতেশ চলে গেলে প্রভু সুন্দরীকে নিয়ে টিভি দেখতে বসে এবং কিছু নেগেটিভ ভিডিও আসলে এগুলো দেখে সুন্দরী একদম মাথা নিচু করে থাকে। এটা দেখে প্রভু বলে, আসলে আমি বিয়ের আগে এগুলো দেখতাম, বোরিং ফিল করতাম তখন এইসব ভিডিও দেখতাম। সুন্দরী বলে, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আর এগুলো দেখার প্রয়োজন নেই। সুন্দরীর কথাটা শুনে প্রভু একদম খুশিতে গদগদ হয়ে যায় আর সুন্দরীকে বলে, তুমি রাজি? সুন্দরী মাথা নাড়লে সে খুশি হয়ে কুলে করে তাকে রুমে নিয়ে যায়। তো বুঝতেই তো পারছেন এখন কি হবে, আমরা আর সেদিকে যাচ্ছি না। তো শুরু হয় তাদের দুষ্ট মিষ্টি খুনসুটি। তারা একে অন্যের অনেক আপন হয়ে যায় এবং সুন্দরীরও সংসারের প্রতি মন বসে যায়। তার আর গ্রামের জন্য খারাপ লাগে না। আসলে একটা ভালো স্বামী থাকলে মেয়েদের আর কিছুই প্রয়োজন হয় না। এই পৃথিবীতে মেয়েদের একটা ভালো স্বামী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার। স্বামী যদি স্ত্রীকে একটু ভালোবাসে, একটু কেয়ার করে, তার আর বেশি কিছুর প্রয়োজন হয় না। সবার স্বামীকে আল্লাহ হেদায়ত দান করুক। কয়েকদিন যেতে প্রভু তার অফিস থেকে তার হার্ড ওয়ার্কের জন্য বেস্ট এমপ্লয়ের অ্যাওয়ার্ড পায়। তাই খুশিতে একটি পার্টির আয়োজন করে। তো এটা সুন্দরীকে কল করে বলে আর বলে বাজার থেকে কিছু চিকেন এনে ফ্রাই করে রাখার জন্য। কিন্তু সুন্দরী তা শহরে নতুন, সে কিছুই জানে না, কোথায় যাবে কিছুই বুঝতেছে না। তাই সেই তার বান্ধবী অনিতার কাছে যায়। তো অনিতার কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু অনিতা ব্যস্ত থাকায় চিকেন শপের অ্যাড্রেস দিয়ে দেয়। তাই সে অ্যাড্রেসটা নিয়ে বয়ে বয়ে চিকেন শপের দিকে যায়। বয়ে বয়ে সুন্দরী একাই চলতে থাকে, কিন্তু হঠাৎ রিতেশ তাকে দেখে সুন্দরীর কাছে যায়। সুন্দরীর কাছে এসে বলে, এত সুন্দর মেয়ে, আপনি একা একা কোথায় যাচ্ছেন? সুন্দরী বলে, আমি চিকেন আনতে যাচ্ছি। সুন্দরীকে বলে, আপনি বাইকে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু সুন্দরী উঠতে না চাইলে রিতেশ তাকে হেঁটে হেঁটে নিয়ে যায়। তো প্রভুর বন্ধুরা সবাই পার্টিতে এসে জয়েন করে এবং সবাই ড্রিঙ্ক করতে থাকে। তো যখনই সুন্দরী চিকেন নিয়ে আসে তখনই প্রভুর বসের চোখ যায় সুন্দরীর দিকে কুনজর দিতে থাকে। তো প্রভুকে বলে, তোমার বউ তো দেখতে অনেক সুন্দর, যে কেউ তোমার বউকে দেখে পাগল হয়ে যাবে, আমি কি তাকে এক রাতের জন্য পেতে পারি? কথাটা শুনে প্রভুর মাথায় অনেক রাগ উঠে যায় এবং বসকে বলে, আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমি তাকে পিটিয়ে একদম লাল করে ফেলতাম এবং মাটির নিচে পুঁতে ফেলতাম।
তো বসকে এই কথা বলার জন্য বস রেগে মেগে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় প্রভু এসে রাগান্বিত হয়ে বসে আছে। সুন্দরী এসে প্রভুকে জিজ্ঞাসা করে কি হয়েছে। প্রভু বলে, কাল রাতে বসের সাথে রেগে যাওয়ার কারণে আমার চাকরি চলে গেছে। এত ভালো চাকরিটা হাতছাড়া হয়ে গেছে। এখন যদি আমি কোনো চাকরি না পাই তাহলে কি করব? এখন আমি কি করব বুঝতে পারছি না। প্রভু পরের দিন সকাল থেকে চাকরি খুঁজতে থাকে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। এদিকে সুন্দরী অনিতার বাসায় একটি টিফিন বক্স নিয়ে এসেছে, কিন্তু অনিতাকে না দেখে সে কিচেনে চলে যায়। কিচেনে যখন টিফিন বক্সটা রাখতেছে তখন অনিতার স্বামী এসে তাকে জোর করে শরীর স্পর্শ করতে থাকে। সুন্দরী কোনো মতে সেখান থেকে ছাড়িয়ে নিলে অনিতার স্বামী বলে, আসলে আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম আমার ওয়েব। কিন্তু সুন্দরী সেটা বুঝতে পারে অনিতার স্বামী ইচ্ছা করে তার শরীর স্পর্শ করেছে। তাই সেই কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সুন্দরী বাসায় এসে কান্না করতে থাকে আর জল দিয়ে তার সারা শরীর ধুতে থাকে। সুন্দরী হঠাৎ করে এসে দেখে প্রভু বসে বসে নেশা করছে। এটা দেখে সুন্দরী তো আরো অবাক হয়ে যায়। সে বলে, কি হয়েছে তোমার? প্রভু বলে, আমি কোথাও চাকরি খুঁজে পাচ্ছি না। চাকরি খুঁজতে খুঁজতে আমি আর পাচ্ছি না, তাই ডিপ্রেশন কমানোর জন্য ড্রিঙ্ক করে যাচ্ছি। প্রভু একটি হোটেলে বসে বসে কি যেন চিন্তা করতেছে। পাশে দুইটা লোক কথা বলতেছে। তো তাদের ছেলের বিয়ে ঠিক হয়েছে। মেয়ের কুষ্টি বিচার করার জন্য জ্যোতিষীকে বলতেছে। জ্যোতিষী বলে, এখনকার যুগে কেউ এগুলো করে নাকি? কুষ্টি বিচার ছাড়াও তো এখন বিয়ে হয়ে যাচ্ছে। লোকটা বলে, লোকে করুক আর না করুক, আমি করব, কারণ কুষ্টি বিচার না করলে মেয়ে যত সুন্দর হোক তাদের সংসার সুখের হয় না, আর ধনী থেকে ফকির হয়ে যায়। আমার ছেলে এখন অনেক টাকার বেতন, কিন্তু কুষ্টি বিচার না করে বিয়ে করালে কুষ্টি না মিললে আমার ছেলে ফকির হয়ে যাবে। প্রভু তাদের কথাগুলো শুনে আবারও কিছু একটা চিন্তা করতে থাকে এবং সেখান থেকে সোজা বাসায় চলে যায়। বাসায় গিয়ে সে আবারও বসে বসে ড্রিঙ্ক করতে থাকে। সুন্দরী কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তুমি কোনো টেনশন করো না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু প্রভু হঠাৎ করে থাপ্পড় মেরে তাকে নিচে ফেলে দেয় আর বলে, গ্রামের সৌন্দর্য দেখে তোকে পাগল হয়ে কুষ্টি বিচার না করে আমি বিয়ে করে অনেক বড় ভুল করেছি। আজ তোর জন্য আমি ফকির হয়ে গেছি এবং পথে পথে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু একটাও চাকরি পাচ্ছি না। আজই জ্যোতিষীর কাছে গিয়ে তুই কুষ্টি বিচার করে দেখে আসবি, না হলে এভাবে চলতে থাকলে আমি একদিন সুসাইড করব। সুন্দরী তার বাসার পাশেই একটি জ্যোতিষীর কাছে যায় এবং জ্যোতিষীকে গিয়ে তার সব ঘটনা খুলে বলে এবং তার কুষ্টি বিচার দেখতে বলে। জ্যোতিষী বলে, তোমার স্বামী যা বলেছে সব কিছু ঠিক। তোমার কুষ্টিতে দোষ রয়েছে, আর সেই দোষ কাটাতে হলে যে মূল্যবান জিনিস বিসর্জন দিতে হবে, যা তুমি কখনোই করবে না। সুন্দরী বলে, আপনি বলুন, আমি আমার স্বামীর জন্য সব কিছু বিসর্জন দিতে পারি। জ্যোতিষী বলে, তোমার মঙ্গল দোষ কাটাতে হলে তোমাকে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, তাহলেই তোমার মঙ্গল দোষ কাটবে। সুন্দরী বলে, অন্য কোনো পথ নেই? জ্যোতিষী বলে, না, একটাই রাস্তা। তোমার মঙ্গল দোষ কাটাতে হলে এটাই করতে হবে। সুন্দরী কথাটা শুনে একদমই ভেঙে পড়ে। সে কি করবে বুঝতে পারছে না। সে তার স্বামীকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারে না। সে কখনো এটা কল্পনাও করেনি। সুন্দরী কান্নায় ভেঙে পড়ে এবং বাসায় এসে প্রার্থনা করতে থাকে। তখনই হঠাৎ অনিতা আসে। অনিতা এসে তাকে বাইরে নিয়ে যায়। তো অনিতা তাকে বাইরে নিয়ে গেলে দেখে সুন্দরীর মুড একদমই খারাপ, তার মন ভালো নেই। অনিতা জিজ্ঞাসা করে, সুন্দরী তোমার কি হয়েছে? সুন্দরী বলে, কয়েকদিন আগে প্রভুর চাকরি চলে গিয়েছিল। প্রভু খুব ডিপ্রেশনে ভুগতেছে, কী করবে কিছুই বুঝতে পারছি না। সে অনেক ডিপ্রেশনে আছে। অনিতা কথাটা শুনে সুন্দরীকে বলে, এটা তো অনেক খারাপ খবর। সেই চাকরি চলে যাওয়ার কারণে বিয়ের আগেও 2বার আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু আমরা সময় মতো হাসপাতালে না নিলে সে বেঁচে ফিরতে পারত না। সুন্দরী বলে, সামান্য একটা কারণে কেন সে এত বড় ডিসিশন নিয়েছিল? অনিতা বলে, আসলে সমস্যা আমাদের না হলে সেটা আমরা বুঝতে পারি না, সেটাকে আমরা ছোট মনে করি, কিন্তু সেটা আমাদের নিজেদের হলে আমরা সেটাকে বড় মনে করি আর ডিপ্রেশনে ভুগি। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করবে। সুন্দরী বাসায় এসে দেখে প্রভু সোফা বিক্রি করে দিচ্ছে। তো সুন্দরী জিজ্ঞাসা করে, তুমি সোফা বিক্রি করছো কেন? প্রভু উঠে বলে, আমার এখন আর কোনো অপশন নেই, এটা ছাড়া না আছে চাকরি, না আছে টাকা।
তুমিও তো আমাকে কোনো সাহায্য করতে পারছো না, এটা ছাড়া আমি এখন কি করব, সংসার কিভাবে চলবে। তো সুন্দরী নিরুপায় হয়ে তার বাবাকে কল করে, কিন্তু তার বাবা তাকে কোনো সাহায্য করতে পারে না। তার বাবাও ছিল অনেক গরিব। তার বাবার কাছেও কোনো সাহায্য না পাওয়ায় সে একদম ভেঙে পড়ে। সেই বসে বসে ভাবতে থাকে এখন সে কি করবে। অবশেষে কোনো উপায় না পেয়ে জ্যোতিষীর কথা মতো পথটাই বেছে নেয়। তাই সে একটি শপিং মলে যায় এবং একটা ড্রেস কিনে নিয়ে আসে। সেটা পরে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালে নিজেকে নিজে ঘৃণা করতে থাকে। কিন্তু কি করবে, স্বামীকে হাসি খুশি দেখার জন্য না চাওয়ার সত্ত্বেও তাকে এসব করতে হচ্ছে। তাই সে দেরি না করে একটি পার্কে চলে যায়, যাতে করে ছেলেরা তাকে দেখে কাছে আসে এবং সেই ছেলেদেরকে দিয়ে তার দোষ কাটাতে পারে। দেখুন, মেয়েরা স্বামীর জন্য কি না করতে পারে। সেই ভুলেও কল্পনা করেনি তার এমনও একটি দিন আসবে। না চাওয়ার সত্ত্বেও সে এত ছোট ড্রেস পরে লোকের সামনে হাঁটতে হচ্ছে। এটা ভেবে সে লজ্জায় কান্না করতে করতে বাসায় চলে আসে এবং বাসায় এসে তার সব রাগ অভিমান কাপড়ের উপর যাতে থাকে আর কাপড়টা ছিঁড়ে তন্ন তন্ন করতে থাকে। দেখা যায় সেদিন সন্ধ্যায় প্রভু আর প্রভু বস বাসায় বসে বসে ড্রিঙ্ক করতেছে। তো প্রভুর বস হাত ধুতে চাইলে প্রভু কিচেনের রাস্তাটা দেখিয়ে দেয়। তো প্রভুর বস যখন কিচেনে যায় তখন সেখানে দেখে সুন্দরী রান্না করতেছে। প্রভুর বস সুন্দরীকে গিয়ে জড়িয়ে ধরে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। সুন্দরী প্রভুকে ডাকতে থাকলে প্রভু এসে বসকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন বাজারে যাওয়ার সময় সুন্দরী রিতেশের সাথে দেখা হয়। তো এবং রিতেশ ভাইকে উঠতে বলে সুন্দরীকে, কিন্তু সে কিছু একটা ভেবে উঠতে না চাইলে আবার উঠে পড়ে। সুন্দরী ভাবছে সেই হয়তো রিতেশকে দিয়ে তার দোষ কাটাতে পারবে, তাই সেই রিতেশের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তো বাজার করে সুন্দরীকে নিয়ে রিতেশ সুন্দরীর বাসায় আসে এবং সুন্দরী অনেক কষ্টে রিতেশকে বলে, আচ্ছা আমি আপনাকে নিয়ে যেরকম কল্পনা করি আপনিও কি আমাকে নিয়ে সেরকম কল্পনা করেন। রিতেশ কথাটা শুনে তো একদম খুশিতে গদগদ হয়ে যায় আর বলে, আপনাকে দেখলে আমি কেন, যে কোনো পুরুষে পেতে চাইবে। সুন্দরী বলে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যেতে পারে। রিতেশ তার মোবাইল নাম্বারটা লিখে দেয়, কিন্তু সুন্দরীর তো কোনো মোবাইল নেই। তাই রিতেশকে বলে, আমার তো কোনো মোবাইল নাই। রিতেশ বলে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি আপনার জন্য মোবাইল নিয়ে আসতেছি এবং একটা মোবাইল নিয়ে আসে সুন্দরীকে পাশে বসে সব কিছু শিখিয়ে দেয় আর বলে, রাতে তোমার কিছু হট ভিডিও আমার কাছে পাঠিও, আমি এগুলোর জন্য অপেক্ষা করতে থাকবো। যখনই প্রভু ঘুমিয়ে পড়ে তখনই সুন্দরী গিয়ে রিতেশের কথা মতো কিছু ছবি তুলে রিতেশকে পাঠিয়ে দেয়। না চাওয়ার সত্ত্বেও তার ছবিগুলো পাঠাতে হলো আর অজরে কাঁদতে থাকে, কারণ না চাওয়ার সত্ত্বেও নিজের বিরুদ্ধে তাকে এসব কাজ করতে হচ্ছে শুধু স্বামীর মঙ্গলের জন্য। পরের দিন রিতেশের সাথে যোগাযোগ করে রিতেশের একটি গোপন জায়গায় চলে যায়। সেখানে গিয়ে রিতেশ দেরি না করে তার জামা কাপড় খুলে একদম প্রস্তুত হয়ে যায়, কিন্তু সুন্দরী মনমরা হয়ে থাকে। সুন্দরী এক কোনায় গিয়ে বসে থাকে। রিতেশ বলে, তুমি একটু খোলামেলা হও আমার সাথে, তাহলে তোমারও খুব ভালো লাগবে। কিন্তু সুন্দরী কোনোভাবে নিজেকে প্রস্তুত করতে পারছিল না। তাই রিতেশ মোবাইলে কিছু হট ভিডিও চালু করিয়ে দেয় আর বলে, সুন্দরীকে এগুলো দেখো, তাহলে তোমার মুডও ভালো হয়ে যাবে এবং নিজেকে প্রস্তুত করতে পারবে। সুন্দরী যখন সেই ভিডিওগুলো দেখতে যায় তখন তার চোখ একদম কপালে উঠে যায়। সে সেখান থেকে লাফ দিয়ে উঠে যায় আর বলে, তুমি এই লোককে কোথায় পেয়েছ? সে বলে, আমি এই লোককে পাইনি এবং চিনি না, এই ধরনের ভিডিও আমি সবসময় দেখে থাকি। তাই সুন্দরী সেখান থেকে আর দেরি না করে রিতেশের ফুসুরে মুখে জলে ভিজিয়ে দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। সুন্দরী সেখান থেকে সোজা চলে যায় জ্যোতিষীর বাড়িতে এবং একটা লাঠি দিয়ে জ্যোতিষীকে আচ্ছা কেলানি দিতে থাকে এবং অজরে কান্না করতে থাকে আর জ্যোতিষীকে বলে, আমরা কোনো বিপদে পড়লে অসহায় হয়ে তোদের কাছে আসি একটু সমাধানের জন্য, আর তোরা নাকি দিনের পর দিন আমাদেরকে ঠকিয়ে যাচ্ছিস। আসলে রিতেশের মোবাইলে জ্যোতিষী আর একটা মেয়ের খারাপ ভিডিও দেখেছিল সুন্দরী, তাই সে বুঝতে পারে জ্যোতিষী আসলে একটা ভণ্ড। তাই সে আর দেরি না করে জ্যোতিষীর কাছে চলে আসে এবং বুঝতে পারে সে অনেক বড় চক্রান্তের শিকার হয়েছে।
তাই সেই জ্যোতিষীর কাছ থেকে সত্যটা বের করে নেয়, আর জ্যোতিষী যে সত্যটা বলে সেটা শুনলে আপনাদেরও মাথা ঘুরে যাবে। তো সেই সত্যটা আমরা আরেকটু সামনে গেলে জানতে পারবো। তো সুন্দরী বাসায় চলে আসে এবং কিছুক্ষণ পর দেখা যায় প্রভু ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সেখানে অনেক লোক জড়ো হয়ে গেছে এবং প্রভুর পাশে বসে সুন্দরী কান্না করতে থাকে। ঘটনাস্থলে পুলিশ আসলে অনিতা সব কিছু ভেঙে বলে। অনিতা পুলিশকে বলে তার জব চলে যাওয়ার কারণে সে অনেক ডিপ্রেশনে ছিল আর অনেক পরিমাণ ড্রিঙ্কও করত। বিয়ের আগেও তার জব চলে যাওয়ার কারণে সে 2 বার আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু আমরা বন্ধুরা সবাই মিলে তাকে বাঁচিয়েছি। এবার আর বাঁচানো সম্ভব হলো না, কিন্তু আমার চিন্তা হচ্ছে সুন্দরীকে নিয়ে। বেচারি কিভাবে তার বাকি জীবনটা পার করবে। পুলিশ সবকিছু শুনে সুন্দরীকে গ্রামে পাঠিয়ে দেয়। সে নিঃস্ব হয়ে গ্রামে ফিরে আসে। সুন্দরী গ্রামে ফিরে আসলে তার বাবা মা তাকে সান্ত্বনা দিতে থাকে। একটু পরে সে শান্ত হলে তার বাবা বলে, তোর স্বামীর যখন চাকরি চলে গেছে, সে যখন ডিপ্রেশনে ভুগতেছে, তুই তাকে দেখে শুনে রাখিসনি কেন? কেন তাকে এভাবে আত্মহত্যা করে মরতে দিলি? সুন্দরী যে কথাটা বলে তা শুনলে সবার মাথা ঘুরে যাবে। সুন্দরী বলে, আমার স্বামী তো নিজে নিজে মরেনি, আমি তাকে মেরে ফেলেছি। কথাটা শুনে আমার মতো আপনারাও জটকা খেলেন নাকি? চলুন দেখে আসি কেন সুন্দরী তার স্বামীকে মেরে ফেলেছে। সুন্দরী সেদিন জ্যোতিষীর কাছ থেকে জানতে পারে যে প্রভুর টাকা দিয়ে জ্যোতিষীকে কথাগুলো বলার জন্য বলেছিল, কারণ সুন্দরী যাতে করে তার বসের সাথে শারীরিক সম্পর্ক করে। তো সুন্দরী সেদিন জ্যোতিষীর কাছ থেকে এসে প্রভুর কাছে জিজ্ঞাসা করলে প্রভু বলে, হ্যাঁ আমি জ্যোতিষীকে ঠিক করেছি, কারণ আমি যদি 1 রাতের জন্য তোমাকে আমার বসের কাছে দিই তাহলে আমার বস আমাকে চাকরিয়ে দেবে এবং আমার বেতন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা করে দেবে। তাই সেদিন আমি আমার বসকে নিয়ে আসি এবং পিছনে হাত দেওয়ার জন্য পাঠাই, কিন্তু তুমি কি করলে? আমার বসকে দেখে চিৎকার করতে লাগলে। আমার সব প্ল্যান ভেস্তে গেল। এখন যেহেতু সব কিছু জেনে গিয়েছ, এখন আমি যেটা বলি সেটাই করবে। আজ বিকালে আমি আবার আমার বসকে নিয়ে আসবো, আর তুমি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে থাকবে। আর যদি করতে না পারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আমি মাসে মাসে এতগুলো টাকা পাবো, আর তুমি সামান্য কাজটাই করতে পারতেছ না। প্রভুর এই কথাগুলো শুনে সুন্দরী তো একদম অবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। সেই ভুলেও কল্পনা করেনি যে তার স্বামী টাকার জন্য এত নিচে নামতে পারে। সুন্দরী বলে, আমি কথাগুলো সহ্য করতে না পেরে তাই রাগে অপমানে তাকে বেলকনি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই এবং সে সেখানেই মারা যায়। সুন্দরীর মা কথাগুলো শুনে সুন্দরীকে বলে, তুই তাকে পুলিশও তো দিয়ে দিতে পারতি। সুন্দরী বলে যে স্বামী স্ত্রীর ইজ্জত রক্ষা না করে পরপুরুষের সামনে স্ত্রীকে বিলিয়ে দেয়, সে স্বামী এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। তো আল্লাহ সবার স্বামীকে ভালো মন্দ বুঝার তৌফিক দান করুক। আসলে একটা মেয়ে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে স্বামীর ঘরে একজনের হাত ধরে শুধু একজনকে ভরসা করে স্বামীর ঘরে আসে আর সব কিছু ভুলিয়ে থাকে। যদি সেই স্বামী যদি স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে মেয়েটির জীবনে আর কি রইল? আসলে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য একটি ভালো মানুষ প্রয়োজন। তো মেয়েদের স্বামী ভালো তো জগৎ ভালো। তো আপনারা যাদের মেয়ে আছে তারা মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা ধন সম্পদ এগুলো দেখবেন না, দয়া করে ছেলেটা কীরকম, ছেলের স্বভাব চরিত্র কীরকম, ফ্যামিলির মানুষগুলো কীরকম, ভালো নাকি খারাপ, এগুলো যাচাই করে আত্মীয়তা করবেন। মেয়ের জীবন তো নষ্ট হবে, পরিবারের সবাইকে তার ভুক্তভোগিতা ভুগতে হবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই নিজের খেয়াল রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।